ছাত্র সংগঠন এভাবে বিভিন্ন বিষয়ের বিষয়ে আমি আজকে শুরু করতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার রক্ষার অতন্দ্র প্রহরী, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ৫৪তম বিজয় দিবসের উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন বন্ধু প্রতিম ছাত্র সংগঠন নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি। চমৎকার এই পরিবেশে আমরা সম্পৃক্ত হতে পেরেছি আজকের আয়োজনে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। লম্বা সময় আলোচনা হয়েছে, ভাবছিলাম যে এর বেশি দীর্ঘায়িত আলোচনা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, যেহেতু এখন জেনারেশন জুমার্স খুব লম্বা সময় ধরে কোনো কিছুকে নিতে চায় না, কম সময় যত বেশি অর্জন করা যায় সেভাবে ভাবে। আমি খুব বেশি দীর্ঘায়িত করব না আলোচনা, মৌলিক কয়েকটি পয়েন্টের কথা বলবো। যেহেতু একটি হিস্ট্রিক্যাল ইস্যুতে আমাদের আয়োজন, সেজন্য এই ভূখণ্ডের হিস্ট্রিটা আসলে কি এটি আমরা সকলেই জানি। আমরা যদি খুব প্রাচীন আমল থেকে একটু চিন্তা করে আসি, যে গঙ্গা ব্রহ্মপুত্রের যে একটি সভ্যতা গড়ে উঠেছিল, তার মধ্য দিয়ে এই ভূখণ্ডের আমরা যতটুকু একাডেমিক হিস্ট্রি পাই, এভাবে যাত্রাটা শুরু হয়েছিল। এরপর এখানে আর্যরা ছিল, মৌর্য, গুপ্ত, পাল ছিল, সেন বংশ ছিল, এক একজন এক এক সময় এই ভূখণ্ডকে শাসন করেছে। এরপর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার মাধ্যমে এখানে মুসলিম শাসনের একটি গোড়াপত্তন শুরু হয়। পাশাপাশি এখানে সুলতানি আমল এবং মোগল আমল ছিল দীর্ঘদিন যাবৎ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ১৭৫৭ সালের পলাশীর প্রান্তরে যে পরাজয় আমাদের, তার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা বা এই ভূখণ্ডের স্বাধীনতা প্রায় ১৯০ বছরের জন্য অস্তমিত হয়ে গিয়েছিল। এই ১৯০ বছরে অনেক হিস্ট্রি রয়েছে, অনেক লড়াই সংগ্রাম, অনেক প্রান্তে অনেক অনেক কিছু হয়েছে। এরপর যখন আমরা ১৯৪৭ সালে স্বাধীন হলাম, আবার ব্রিটিশদের কলোনি থেকে মুক্ত হলাম, মুক্ত হওয়ার পর এখানে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হলো। কিন্তু এর আগে আবার আরেক দুর্ভাগ্যজনক ঘটনা, যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানিরা তাদের শাসন কার্য আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, অনেকটা আমাদের উপর তারা জাস্টিস করতে পারেনি। তো তারই প্রেক্ষাপটে আমরা ১৯৫২ একটি ঘটনা দেখলাম। এখানে আমি যেটিকে দায়ী করবো সবচেয়ে, যে নেতৃত্বের যে অদূরদর্শিতা এবং একটি পরিবেশ ক্রিয়েট হলে সেটাকে যে ডিল করা, মূলত এই দুর্বলতার কারণে ১৯৫২ প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এরপর ৭১-এর যে স্বাধীনতা যুদ্ধ, সেখানে আমরা এই ভূখণ্ড বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু দেখেন, ৭১-এ বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানকার মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন আমরা শাসকদের যে আচরণ, শাসকদের যে শাসন কার্য, সেটাতে পাইনি। এবং ৭৩-এ এসেই একটি বিতর্কিত নির্বাচন, এবং ৭৪-এ এসে দুর্ভিক্ষের ঘটনা ঘটলো, এবং ৭৫-এ এসেই বাকশাল কায়েম করার দৃষ্টান্ত আমরা দেখলাম। এই যে বারবার এই ভূখণ্ড প্রতারিত হয়, এই ভূখণ্ডের সহজ সরল মাজলুম মানুষগুলোকে একটা শ্রেণী প্রতারিত করে, সে ধারাবাহিকতায় আমরা ২৪ সাল পর্যন্ত এসে দেখলাম। তো শেখ মুজিবুর রহমান তিনি যা করেছেন, তিনি বাকশাল কায়েম করে মূলত ফ্যাসিবাদের সূত্রপাত এই ভূখণ্ডে করে দিয়ে দিয়েছেন। আর তার কন্যা তাকে অতিক্রম করে তার স্বৈরাচারী এবং ফ্যাসিবাদের একটা সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের এই ভূখণ্ডে ফ্যাসিবাদের চূড়ান্ত প্রতিষ্ঠা তিনি লাভ করেছেন। এই ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে শেখ হাসিনা তিনি যা করেছেন, শুরুতে দেখবেন ২৮ অক্টোবর ২০০৬ সাল জঙ্গি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে মারা, এটি কোনো সভ্য দেশে করতে পারে না, কোন সভ্য দেশ এই চিত্র দেখার জন্য সাক্ষ্য হতে পারে না, কিন্তু আমাদেরকে বাংলাদেশে সেটা দেখতে হয়েছে। এরপর ক্ষমতা এসেই বিডিআর বিদ্রোহের নাম করে মূলত এটি ছিল একটি হত্যাকাণ্ড, এবং সেই ট্র্যাজেডির মধ্যে আমাদের ২৪ সেনা অফিসারদেরকে হত্যা করা হলো। এরপর আমরা শাপলা চত্বরে দেখেছি যে আলেম ওলামাদেরকে কিভাবে করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের
কোরআনের পাখি নামে যিনি পরিচিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার রায়কে কেন্দ্র করে একদিনে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ধারাবাহিকতায় শেখ হাসিনা মনে করেছিল যে আমার ক্ষমতার জন্য যারাই থ্রেট হবে তাদেরকেই পিটিয়ে হত্যা করা যায়, তাদেরকে গুলি করে মেরে ফেলা যায়। কিন্তু 24 সালে এসে হাসিনার সেই ভুল চিন্তাটা প্রমাণিত হলো এবং বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে জিহাদের তামান্না নিয়ে যে আন্দোলনে শামিল হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত করেই তারা ছেড়েছে আলহামদুলিল্লাহ। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে অনেক ভূমিকা রেখেছিলেন এবং এখানে যে পরিমাণ নির্যাতন হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই সময়গুলোতে, আলহামদুলিল্লাহ আপনাদের সেই সাহসী ভূমিকায় জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব যে ভাষায় আমরা বলি, এখানে অনেক বড় ভূমিকা রেখেছিল। জাহাঙ্গীরনগর নিয়ে অনেক কিছু নেগেটিভ কিছু ন্যারেটিভ রয়েছে, যেটা আমার আগে বক্তারা বলেছেন। আমরা যখন ছোটবেলায় ছিলাম, বিশ্ববিদ্যালয়ে যখন নাম শুনেছি, আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় পরিচিতি পেয়েছিলাম, তো জাহাঙ্গীরনগর বললেই হলো যে এখানে দর্শনের সেঞ্চুরি হয়েছিল, এরকম একটা অ্যাপ্রোচ সবার মধ্যে কাজ করতো। এরপর এখানে হত্যাকাণ্ডের বিষয়গুলো তো আগে বলেছেন। গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে এখানে হচ্ছে যে পুরুষ নারীর ফলে বা ফল রোগে চলে গিয়েছে। তো এই যে নেগেটিভ জায়গাগুলো, এর মধ্যেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভালো দিকগুলো রয়েছে, আমি মনে করি 2024-এর যে আন্দোলন, সেখানে আপনাদের ভূমিকাকে পুরো জাতি স্মরণ রাখবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ভূখণ্ডে আমরা যে স্বপ্নগুলো দেখি, এর মধ্যে একটি বড় স্বপ্ন হচ্ছে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এখানে প্রয়োজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক। কিন্তু আমাদের যারা নেতা, আমাদের যারা এই দেশকে পরিচালনা করেন, তারা এই সততা, দক্ষতা এবং দেশপ্রেমের জায়গায় যথেষ্ট দুর্বলতা প্রদর্শন করে। একটি বিশ্ববিদ্যালয়ের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে তারা এই জাতিকে, এই দেশকে সেই নেতৃত্ব উপহার দিবে যারা সত্যিকার অর্থে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। একটু যদি খেয়াল করেন যে বাংলাদেশে কি অভাব রয়েছে, এখানে বিশাল এক মানব গোষ্ঠী রয়েছে, জনগোষ্ঠী রয়েছে। এদেরকে যদি দক্ষ করে গড়ে তোলা যায়, তাহলে মানব সম্পদে পরিণত করা যায়, তাহলে বাংলাদেশের যে অগ্রযাত্রা, এটা অনেক অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ আমাদের রয়েছে, সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আমাদের রয়েছে। আমাদের এখানকার যে ব্লু ইকোনমিক জোন রয়েছে, এটাকে যদি প্রপার ইউটিলাইজ করা যায়, তাহলে বাংলাদেশ অনেক অনেক বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব। যে মালয়েশিয়া আমাদের অনেক পরেও তাদের অগ্রযাত্রা শুরু করে আজকে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অর্থনৈতিক ভূমিকা রাখছে। যে জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চিন্তা করা হয়েছে, ভোট নিতে হয়েছে যে জাপান রাষ্ট্র থাকবে কি থাকবে না, অথচ সেই জাপান রাষ্ট্র আজকে পৃথিবীতে অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করছে। তা আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে যারা পড়বেন, শুধুমাত্র যে ব্রিটিশদের যে রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা, এটা আমাদের জন্য আরেক দুর্ভাগ্যের জায়গা। যে তারা হচ্ছে গোলাম তৈরি করার জন্য এবং তাদের অনুগত কিছু মানুষ তৈরি করার জন্য যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে, আজকে পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থার লেজ আমরা টেনে নিয়ে যাচ্ছি। আমরা এখানে নিজেদের মতো, নিজেদের জাতিসত্তার বলকে, নিজেদের কালচার, নিজেদের দৃষ্টিভঙ্গি আলোকে আমরা একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কাজেই এখানকার যে শিক্ষা ব্যবস্থা হবে, এটি হবে আমাদের মূল্যবোধ কি, আমাদের পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা কি, সেটার আলোকে, মেজরিটির যে চিন্তা রয়েছে সে আলোকে এখানে শিক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে আমি মনে করি। এবং সে আলোকে আমাদের যে বিশ্ববিদ্যালয় হবে চিন্তা প্রসারতার একটা জায়গা। তারা চিন্তাশীলতা হবে, তাদের মাঝে শুধু এতটুকু থাকবে না যে আমি এখান থেকে পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষা দিব, বিসিএস ক্যাডার হবো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। না, এটি সবচেয়ে বড় স্বপ্ন না। আপনি শুধু বিসিএস ক্যাডারের জন্য বিশ্ববিদ্যালয়ে আসেননি, বরং আপনি অসংখ্য মানুষের দায়িত্ব নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছেন। কারণ অসংখ্য মানুষ আপনাকে, আমাকে তাদের পকেটের টাকা খরচ করে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছে। এজন্য আমি সবচেয়ে বেশি যেটি আপনাদের কাছে অনুরোধ করব, যে দায়বদ্ধতার অনুভব করা, যে এই সোসাইটির প্রতি আমার কিছু দায়বদ্ধতা রয়েছে, আমার পরিবারের প্রতি আমার কমিটমেন্টের জায়গা রয়েছে। এই সবগুলো দায়বদ্ধতা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুভব করবে, তখনই শুধুমাত্র নিজেকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক করে গড়ে তোলা সম্ভব বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আজকে নতুন বাংলাদেশ যে ধারপান্তে আমরা দাঁড়িয়েছি, দুঃখজনক যে এখানে আমরা দেখছি যে নয়া ফ্যাসিবাদের উত্থান করছে। ফেরাউন চলে গিয়েছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো ফেরাউন আসেনি।
কিন্তু ফেরাউন যে কাজগুলো করেছে সে বৈশিষ্ট্যের অনেকগুলো মানুষ পরবর্তীতে লেবাস পরিবর্তন করে ফেরাউনের কাজগুলো করেছে। তো নমরুদ হয়তো আসেনি পৃথিবীতে সেকেন্ডে, কিন্তু নমরুদের কাজগুলো অসংখ্য ব্যক্তি লেবাস পরিবর্তন করে এসেছে। আজকে যিনি ফ্যাসিবাদের মূল নায়ক ছিলেন হাসিনা, তিনি হয়তো পালিয়ে গিয়েছেন, কিন্তু এই জমিন থেকে শিকড়গুলো কিন্তু উপরে যায়নি। এজন্য আমি শিক্ষার্থী বন্ধুদেরকে সতর্ক সচেতন থাকার অনুরোধ করব যে আপনারা, আমরা এবং বাংলাদেশে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই ফ্যাসিবাদ মুক্ত করেছে, আমরা কোনোভাবে চাই না এই বাংলাদেশে এই ভূখণ্ডে নতুন কোন ফ্যাসিবাদের উত্থান হোক এবং নতুন কোন ফ্যাসিবাদের সৃষ্টি হোক। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইসলামিক ছাত্র শিবির নিয়ে অনেক প্রপাগান্ডা চালানো হয়, তো আমাদের নিয়ে এই প্রপাগান্ডার জবাব আমরা আসলে তাদেরকে কোনো কথা দিয়ে জবাব দিতে চাই না, আমরা আমাদের কাজ দিয়ে সেটা জবাব দিতে চাই। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। 5ই আগস্টের পরে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ছাত্র রাজনীতি নিয়ে ছাত্র সমাজের যে অ্যাপ্রোচটা তৈরি হয়েছে, যে একটা মানসিক ট্রমা তৈরি হয়েছিল, সেটাকে কিভাবে উত্তরণ ঘটাবো। আলহামদুলিল্লাহ আমরা সময়কে চিন্তা করে, ছাত্র সমাজের সাইকোলজিকে অনুধাবন করে আমরা আমাদের পলিসিগুলো নেওয়ার চেষ্টা করছি, এবং ছাত্র রাজনীতির যে সংজ্ঞায়ন, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে এবং ওয়ার্ল্ড পার্সপেক্টিভে, আমরা সেই জায়গাতে একটা সম্মিলন ঘটাতে হবে। ইসলামী ছাত্র শিবির ছাত্র রাজনীতি না শুধুমাত্র, ইসলামী ছাত্র শিবির একজন মানুষ তার জীবনে যা কিছু করবে সবকিছুকে ইবাদতের মধ্যে শামিল করতে চায়। তো সেই জায়গা থেকে ছাত্র শিবিরও অথবা ছাত্র রাজনীতি আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ ইবাদত। এটাকে আমরা ইবাদত মনে করি। ইবাদতের মূল তত্ত্ব কি? সেখানে ন্যায় থাকবে, সেখানে কোনো অন্যায় থাকবে না। আমরা এই ইবাদতের কনসেপ্ট থেকেই বাংলাদেশের ছাত্র রাজনীতির নতুন সংজ্ঞায়ন এবং সেটা প্রতিষ্ঠিত করতে চাই। আজকে যারা আমাদেরকে শত্রু ভাবে, আমরা আসলে কাউকে শত্রু ভাবতে চাই না এবং শত্রু কাউকে বানাতে চাই না, বরং আমরা চাই যে প্রতিযোগিতা হোক, ভালো কাজে আসুন, প্রতিযোগিতা করি, আমরা নতুন নতুন তথ্য সেখানে হাজির করি এবং মানুষের সাধারণ ছাত্রদের উপকারের জন্য কাজ করি। ছাত্র শিবির সায়েন্স ফেস্ট আয়োজন করেছে, ছাত্র শিবির জুলাই বিপ্লব নিয়ে আলোকচিত্র প্রদর্শন করছে। আমি আমার এখানে বন্ধুর প্রতি অনেক ছাত্র সংগঠনের ভাইরা আছে, অনুরোধ করবো যে আপনারা এর চেয়ে ভালো কিছু ছাত্র সমাজের কাছে নিয়ে হাজির করুন, ছাত্র সমাজের উপকারের জন্য আপনারা সেই চর্চাগুলো নতুন করে শুরু করুন, সে আহ্বান রাখতে চাই। পাশাপাশি এরা বলতে চাই যে আজকে দেখুন পৃথিবীর অপরাপর যে দেশগুলো আছে তারা প্রতিযোগিতা করছে যে কিভাবে মঙ্গল গ্রহ জয় করতে, আর আমরা প্রতিযোগিতা করছি কিভাবে একটা ফল দখল করা যায়, আমরা প্রতিযোগিতা করতেছি কিভাবে একটা টেন্ডার দখল করা যায়। এই প্রতিযোগিতার ডাইমেনশনটা ছাত্র শিবির চেঞ্জ করে দিতে চাই ইনশাআল্লাহ। এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাইবো। আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনারা আমাদের পাশে থাকেন, আমরা কথা দিচ্ছি, আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে বাংলাদেশে আধিপত্যবাদের যে রাজনীতি অথবা গত 15 বছরের ছাত্র রাজনীতির সংজ্ঞায়ন, এটা আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিশেষ আজকে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে তাদেরকে অনেক বেশি মোবারকবাদ, আর যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন কিন্তু পুরস্কার পাননি, ইনশাআল্লাহ আশা করি তারাও নেক্সট টাইম পুরস্কার পাবেন। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।